উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ইতিমধ্যেই ফোর্থ সেমিস্টারের সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন আপলোড করা হয়েছে ইউটিউবে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ দেখে নিতে পারো এই লাস্ট মিনিট সাজেশন। ইতিমধ্যেই ফোর্থ সেমিস্টারের মেজর বাংলা 6 পেপার 8 পেপার দেওয়া হয়েছে। এবারে ফোর্থ সেমিস্টারের মেজর 7th পেপার যে রয়েছে সেই পেপারের লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছে। তোমরা জানো যে 7 পেপারে রয়েছে উপন্যাস। উপন্যাস কাকে বলে? উপন্যাসের যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, নানা ধরনের উপন্যাস, সামাজিক, ঐতিহাসিক, আঞ্চলিক, আত্মজীবনী, চেতনা প্রবাহ, বিভিন্ন ধরনের উপন্যাস রয়েছে। 12 নম্বর এছাড়াও রয়েছে তোমাদের কপালকুণ্ডলা উপন্যাস রয়েছে। কপালকুণ্ডলা উপন্যাস সম্পর্কেও তোমাদের পড়তে হবে। কপালকুণ্ডলা থেকে যদি আমরা লাস্ট মিনিট সাজেশন বলি, আমরা জানি কপালকুণ্ডলার নামেই এই উপন্যাসটি, যেহেতু তার নামেই এই উপন্যাসটি, তাই তার চরিত্রটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে নাম কেন্দ্রিক যে উপন্যাসগুলি হয়, নামকরণ এবং চরিত্র পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়। তাহলে কপালকুণ্ডলা যেহেতু নাম কেন্দ্রিক বা চরিত্র কেন্দ্রিক একটি উপন্যাস, তাই অবশ্যই এই কপালকুণ্ডলার চরিত্র আলোচনা করো, তোমরা ভালো করে দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কপালকুণ্ডলার চরিত্র সরাসরি না দিয়ে কপালকুণ্ডলার এই প্রশ্নটাকে কিন্তু ঘুরিয়ে তোমাদের দিতে পারে পরীক্ষায়। কিভাবে দিতে পারে? যে কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান নায়িকা চরিত্রকে, তা সম্পর্কে আলোচনা করো। ঘুরে ফিরে কিন্তু একই কথা, নায়িকা চরিত্র এবং কপালকুণ্ডলার চরিত্র কিন্তু একই প্রশ্নের উত্তর, জাস্ট কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে এখান থেকে। এছাড়াও কপালকুণ্ডলা থেকে দেখবে উপকাহিনীর গুরুত্ব, অতি প্রাকৃত বিষয়ের গুরুত্ব এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের গুরুত্ব। তোমরা যদি এই কপালকুণ্ডলা থেকে এই 3টি প্রশ্ন পড়ে যাও, তাহলে 6-এর হোক, 12 নম্বরের হোক বা 3-এর কোশ্চেন হোক না কেন, এখান থেকে কিন্তু তোমরা কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা আমরা বলতে পারি। এবারে আমরা আসি যে উপন্যাসের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বিভিন্ন প্রকারভেদের মধ্যে আমরা কোন ধরনের উপন্যাসটা আমরা ভালো করে পড়ব। ধরো আঞ্চলিক উপন্যাসটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আঞ্চলিক উপন্যাস, এছাড়াও রয়েছে চেতনা প্রবাহ উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, সামাজিক উপন্যাস। প্রত্যেকটি উপন্যাসের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ তোমাদের পড়তেই হবে, তাহলে 12 নম্বরের কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে আসে 6 নম্বরের জন্য তোমরা কি কি প্রশ্ন করবে। 6 নম্বরের জন্য আমরা বলতে পারি কপালকুণ্ডলা থেকে আরেকটা প্রশ্ন তোমরা দেখে যাবে যে কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান নায়ক চরিত্রকে নবকুমার এবং প্রধান নায়িকার চরিত্রকে কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলা এবং নবকুমারের যে সম্পর্ক, একটা দাম্পত্য জীবন কিভাবে আবদ্ধ হয়েছিল এবং শেষ পরিণতি কি হয়েছিল কপালকুণ্ডলার, এবং শেষ পরিণতির জন্য কে বা কারা দায়ী ছিল, এটাও কিন্তু তোমরা একটু দেখে যাবে। এছাড়া রয়েছে তোমাদের চোখের বালি উপন্যাস রয়েছে। চোখের বালি উপন্যাসটাও 12 নম্বরের জন্য একটু দেখবে। চোখের বালি উপন্যাসটি মনস্তাত্ত্বিক উপন্যাস বলা যায় কিনা, চোখের বালি উপন্যাসের বিনোদিনী চরিত্রটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও চোখের বালি উপন্যাসে আমরা জানি প্রধান চরিত্র মহেন্দ্র এবং মহেন্দ্রর স্ত্রী ছিল আশালতা। তারপর বিনোদিনীকে কেন্দ্র করে যে ত্রিভুজ প্রেমের প্রণয় কাহিনী যে আবর্তিত হয়েছে গোটা উপন্যাস জুড়ে, এখান থেকে তোমরা কিন্তু মহেন্দ্রের সঙ্গে আশালতার যে দাম্পত্য জীবনের যে বিষয়টি বা দাম্পত্য জীবন কিভাবে গড়ে উঠেছিল, যে মহেন্দ্র কোনোদিনই বিয়ে করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সে কি করে তার আশালতার সঙ্গে তার দাম্পত্য প্রণয় জীবনে আবদ্ধ হয় এবং দাম্পত্য প্রণয় জীবনে তার যে ঘাত প্রতিঘাতের চিত্র, এটা কিন্তু তোমরা দেখে যেতে পারো। কারণ সরাসরি কিভাবে কোশ্চেন দেবে, তোমরা যদি কাহিনীটা জানা থাকে তাহলে কিছুটা হলেও কিন্তু তোমরা
এই প্রেক্ষাপটটা লিখতে পারবে। এবারে আসে 3 নম্বরের জন্য কি কি প্রশ্ন করবে। 3 এবং 2 নম্বরের জন্য কোনো প্রশ্ন কমন হয় না, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে বলছি, কারণ সাহিত্যটাকে তোমাকে ভালো করে আত্মস্থ করতে হবে। সাহিত্যের কাহিনী, প্রেক্ষাপট, চরিত্র, ঘটনা, বিবরণ যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু 2-3 প্রশ্ন কমনের কোনো প্রয়োজন হয় না, তোমরা নিজেরাই লিখতে পারো। কিন্তু তোমরা তো সে কাহিনী, প্রেক্ষাপট পড়োই না, শুধুমাত্র নোটস মুখী হও তোমরা, যে স্যাররা নোটস দেবে, সাজেশন দেবে, সেই নোটস আত্মস্থ করবো আর পরীক্ষায় গিয়ে লিখবো। কিন্তু কখনোই সাহিত্যের ক্ষেত্রটা হয় না। সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যটাকে ভালো করে আত্মস্থ করতে হবে। তবু আমরা বলছি 3-এর জন্য যে বিষয়গুলো তোমরা পড়বে, ধরো রাজনৈতিক উপন্যাস কাকে বলে, 2টি রাজনৈতিক উপন্যাসের নাম। আঞ্চলিক উপন্যাস কাকে বলে, 2টি আঞ্চলিক উপন্যাসের নাম। সামাজিক উপন্যাস কাকে বলে, 2টি সামাজিক উপন্যাসের নাম। ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, 2টি ঐতিহাসিক উপন্যাসের নাম। তারপরে ধরো আত্মজীবনীমূলক 2টি উপন্যাসের নাম। তোমরা বলেছিলাম, আমরা যখন এর আগে সাজেশন দিয়েছিলাম, আমরা কিন্তু বলেছিলাম যে উপন্যাসের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, প্রত্যেক প্রকার উপন্যাসের সংজ্ঞা আর 2টো করে যদি উদাহরণ পড়ো, তোমরা 2 নম্বরের জন্য 100% কমন পাবে। অর্থাৎ তোমরা যদি 7 থেকে 8টা প্রশ্ন ভালো করে পড়ো, 2 নম্বরের জন্য 4 থেকে 5টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যে উপন্যাসের শ্রেণী বিভাগগুলো রয়েছে, প্রত্যেকটা উপন্যাসের সংজ্ঞা পড়বে, প্রত্যেকটা উপন্যাসের 2টো করে উদাহরণ পড়বে, আর তার সঙ্গে যদি পারো 3টা করে বৈশিষ্ট্য পড়ে যাও, তাহলে দেখবে শুধুমাত্র উপন্যাস পড়েই পরীক্ষায় 60% রেজাল্ট করা যাবে। মানে শুধুমাত্র উপন্যাসের সংজ্ঞা, শ্রেণী বিভাগ পড়েই তোমরা কিন্তু 60% রেজাল্ট করতে পারো। তাহলে এটা আমি একটা টেকনিক বলে দিলাম। তাহলে 2 নম্বরের প্রশ্ন এবং 3-এর প্রশ্ন যদি তোমরা পড়তে চাও, তাহলে কিন্তু এই সিস্টেমে পড়ো, তাহলে কোনো সাজেশনের প্রয়োজনই হয় না। আমি যে সিস্টেমটা বললাম, প্রত্যেকটা উপন্যাসের সংজ্ঞা এবং 2টো করে বৈশিষ্ট্য এবং 2টো করে উদাহরণ দেখে যাও। এছাড়াও যে আমাদের 2টো উপন্যাস রয়েছে, উপন্যাসটি কি ধরনের উপন্যাস? আমরা জানি চোখের বালি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। তেমন তো কোশ্চেন হতে পারে যে রবীন্দ্রনাথের চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাসটি ছাড়া বাংলা সাহিত্যে আরো 2টি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম লেখো। চেতনা প্রবাহ উপন্যাস কাকে বলে, বাংলা সাহিত্যে 2টি চেতনা প্রবাহ উপন্যাসের নাম লেখো। এই বিষয়টা ভালো করে রয়েছে। তারপরে ধরো যে উপন্যাসগুলো রয়েছে, উপন্যাসে যে চরিত্রগুলো রয়েছে, চরিত্রগুলো দেখবে কার সঙ্গে কার কি সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু একটু ভালো করে দেখবে। এই ছিল আজকে 4th সেমিস্টারের 7th পেপারের সুপার ফাস্ট লাস্ট মিনিট সাজেশন। ভিডিওটা দেখো ভালো করে এবং নিজেরা তৈরি হও পরীক্ষার জন্য। মাত্র 2 দিন আছে পরীক্ষা। তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা রাখছে সায়ন টিউশন সেন্টার। ধন্যবাদ।